নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা ডব্লিউবিপি, কেপি, ডব্লিউবিপি, এসআই এবং রাজ্য পঞ্চায়েতে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি, যেখানে কিন্তু আজকে আমি নিয়ে এসেছি বাছাই করা জিকের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করব, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ক্লাসটি দেখবে। তাহলে চলো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, গান্ধীজি জন্মগ্রহণ করেছেন কোন শহরে? আমরা জানি স্বাধীনতা সংগ্রামী গান্ধীজি তিনি কোন শহরে জন্মগ্রহণ করেছে। দেখো অপশনগুলোর মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পোরবন্দরে, গুজরাটের পোরবন্দরে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন। এবার এই রিলেটেড কি পয়েন্টসগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমরা মনে রাখতে হবে আমাদেরকে। দেখো কি রয়েছে, 1869 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে গান্ধীজি কিন্তু জন্মগ্রহণ করেন। তার দেখো পিতার নাম কি ছিল, করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী, ঠিক আছে, এবং মাতার নাম ছিল পুতলিবাই। কোথাও কোথাও প্রশ্ন আসে কিন্তু। তবে দেখো গান্ধীজিরা ছিলেন নিরামিষাশী, নিরামিষ খাবার আহারাদি গ্রহণ করতেন এবং জৈন বণিক সম্প্রদায়ভুক্ত ছিল তার বাবা এবং পূর্বপুরুষ। ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে তিনি ফিরে এসেছিলেন 1891 সালে এবং 1892 সালে দক্ষিণ আফ্রিকায় তিনি কিন্তু কর্মসূত্রে চলে গিয়েছেন। এবার এই প্রশ্নটা পরীক্ষায় আসে খুব। দেখো 1915 সালের 9ই জানুয়ারি তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে আসেন, ঠিক আছে, এবং এই 9ই জানুয়ারি তারিখে কিন্তু প্রবাসী ভারতীয় দিবসও কিন্তু পালিত হয়ে থাকে। এই গান্ধীজির এই ভারত আগমন অর্থাৎ দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের আগমনের যে কাল বা ডেট অনুযায়ী কিন্তু এই 9ই জানুয়ারি তারিখে কিন্তু প্রবাসী ভারতীয় দিবস কিন্তু পালিত হয়ে থাকে, পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো বর্তমানে এই দিনটি অনাবাসী ভারতীয় দিবস হিসেবেও বা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। এবার দেখো তিনি দক্ষিণ আফ্রিকায় যে ছিলেন তার যে কর্মস্থল ছিল কোথায় ছিল, দেখো সেটা ছিল দক্ষিণ আফ্রিকার নাটালে। হ্যাঁ, এটা মনে রাখবে। তারপরে ভীষণ ইম্পর্টেন্ট দেখো এই গান্ধীজি রিলেটেড গান্ধীজির যে আত্মজীবনী সেটার নাম কি, সেটার নাম হচ্ছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। পরীক্ষায় আসা কিন্তু প্রশ্ন, এটা কিন্তু গুজরাটি ভাষায় লেখা, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, ঠিক আছে। ইংরেজিতে অনুবাদ করেছেন গান্ধীজির সচিব যিনি ছিলেন তিনি, তার নাম হচ্ছে মহাদেব দেশাই। দেখো 1909 সালে গান্ধীজি হিন্দ স্বরাজ বা ইন্ডিয়ান হোম রুলস লিখেছিলেন। 1909 সালে গান্ধীজি কী করেছিলেন, হিন্দ স্বরাজ বা ইন্ডিয়ান হোম রুল কিন্তু লিখেছিলেন। ইংল্যান্ড থেকে আফ্রিকা যাওয়ার সময় তিনি কিন্তু এই পত্রিকাটি কিন্তু লিখেছেন। এবার দেখো গান্ধীজি 1903 এবং 15 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান ওপিনিয়নে তিনি কিন্তু লিখতেন, পত্রিকার নাম এটা ইন্ডিয়ান ওপিনিয়নের নাম। তবে দেখো ইন্দুকাল জাজিকের ইয়ং ইন্ডিয়া পত্রিকায় গান্ধীজি কিন্তু লিখতেন। 1919 থেকে 1931 সাল পর্যন্ত তিনি কিন্তু লিখেছেন। খিলাফত অসহযোগ আন্দোলনের সময় তিনি কিন্তু এই লেখাগুলো লিখেছেন। তারপরে দেখো গান্ধীজি 1993 সালে হরিজন পত্রিকায় লিখতেন ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কিত। নবজীবন পত্রিকা 1947 সালের নভেম্বরে গান্ধীজির আশীর্বাদে কিন্তু শুরু হয়েছিল। 1894 সালে গান্ধীজি নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গড়ে তোলেন। তারপরে গান্ধীজির দুটি নীতি ছিল, খুব ইম্পর্টেন্ট নীতি দুটি কী কী দেখো, এক হচ্ছে সত্যাগ্রহ, দুই হচ্ছে অহিংসা, ঠিক আছে। তাকে অহিংসা সত্যাগ্রহের জনকও কিন্তু বলা হয়ে থাকে। সত্যাগ্রহ মানে সত্য অবিচল থাকার কিন্তু একটা প্রতিজ্ঞা। তবে দেখো জন রাস্কিনের শেষ পর্যন্ত ইউনিট অফ দ্য লাস্ট গ্রন্থ থেকে তিনি সত্যাগ্রহের ধারণাটা কিন্তু পেয়েছেন। হ্যাঁ, রুশ লেখক লিউ টলস্টয়ের ঈশ্বরের রাজ্য থেকে তিনি অহিংসা নীতি গ্রহণ করেছেন। প্রশ্নগুলো কিন্তু আসে অনেক সময়, ডিপে কোশ্চেন আসলে কিন্তু আসতে পারে। লেখক লিউ টলস্টয়ের ঈশ্বরের রাজ্য থেকে দ্য কিংডম অফ দ্য গড ইজ উইদিন ইউ থেকে তিনি অহিংসা নীতি গ্রহণ করেছিলেন। ভারতীয় ত্রাণ আইন 1914, দক্ষিণ আফ্রিকা সরকারের প্রধান জেনারেল স্মার্টস ও গান্ধীজির আলোচনার কিন্তু ফলশ্রুতি ছিল। তারপর দেখো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কিন্তু মানে গান্ধীজিকে কিন্তু মহাত্মা নামে অভিহিত করেছেন, ঠিক আছে। গান্ধীজির নাম যে আমরা গান্ধীজির নামে শুরুতে মহাত্মা কথাটা বলি, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন। নেতাজি বলেছিলেন জাতির জনক, এই যে জাতির জনক বলা হয়ে থাকে গান্ধীজিকে, কে বলেছিলেন, নেতাজি, এটা মনে রাখতে হবে। তবে দেখো গান্ধীজির রাজনৈতিক গুরু কি, পরীক্ষায় আসা কিন্তু প্রশ্ন। গান্ধীজির রাজনৈতিক আদর্শের দীক্ষা পেয়েছিলেন কিন্তু গোপাল কৃষ্ণ গোখলের কাছ থেকে, তাই তাকে কিন্তু রাজনৈতিক গুরু বলা হয়ে থাকে। তবে দেখো ভারতে তার প্রথম প্রধান প্রকাশ্য উপস্থিতি ছিল 1916 সালের ফেব্রুয়ারিতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী কিন্তু অনুষ্ঠানে। 1916 সালে গান্ধীজি সবরমতী নদীর তীরে একটি সত্যাগ্রহ আশ্রমও কিন্তু গড়ে তোলেন। তবে দেখো মহাত্মা গান্ধীর ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন, সেটার নাম কি, চম্পারণ সত্যাগ্রহ। কত সালে হয়েছিল, দেখো 1917 সালে। এই চম্পারণ এটা কিন্তু বিহারে অবস্থিত। বর্তমান কোথায় অবস্থিত চম্পারণ, এটা কিন্তু বিহারে অবস্থিত। এই অঞ্চলে নীলকর সাহেবেরা 3 কাঠিয়া ব্যবস্থার মাধ্যমে কৃষকদের অকথ্য কিন্তু কি করতেন,
অকথ্য অত্যাচার ও নিপীড়ন করতেন। সেখানকার স্থানীয় নেতা রাজকুমার শুক্লার আহ্বানে তিনি কিন্তু চম্পারণে যান এবং 1917 সালে নীল চাষিদের অনুকূলে তিনি কিন্তু চম্পারণ বা বিহার সত্যাগ্রহ আরম্ভ করেন। অপর গুরুত্বপূর্ণ যারা নেতা ছিল, শুধুমাত্র গান্ধীজি ছিলেন না এই চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব, তার পাশাপাশি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আচার্য কৃপালিনী, মহাদেব দেশাই, ঠিক আছে, এরা কিন্তু প্রত্যেকেই ছিল এই সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে যুক্ত। 1917 সালে গান্ধীজিকে গ্রেপ্তারও করা হয়েছে, ইংরেজরা কিন্তু গ্রেপ্তার করেছিল সত্যাগ্রহ আন্দোলন করার জন্য। তারপর দেখো তার আরেকটি সত্যাগ্রহ বলা যেতে পারে, সেটা হচ্ছে আমেদাবাদের মিল ধর্মঘট 1918 সালে হয়েছিল। কাপড় কলের কর্মচারীদের স্বার্থে শ্রমিকদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে কিন্তু এই সত্যাগ্রহ করেছিল, ঠিক আছে, যেখানে কিন্তু তিনি আমরণ অনশনও করেছিলেন। তবে দেখো খেদার সত্যাগ্রহ ইম্পর্টেন্ট, সাল ধরে পরীক্ষায় প্রশ্ন আসে। এটা কিন্তু গুজরাটে হয়েছিল 1918 সালে খাজনা থেকে অব্যাহতি পাওয়ার জন্য তুলা চাষিদের সমর্থনে করেছিলেন গান্ধীজি এক সত্যাগ্রহ আন্দোলন, সেটা হচ্ছে খেদার সত্যাগ্রহ। অন্যান্য নেতারা কারা ছিলেন, শুধুমাত্র গান্ধীজি তা কিন্তু না, ইন্দুলাল জাগিক, সর্দার বল্লভভাই প্যাটেল, তারা কিন্তু এই খেদার সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, চলে যাব পরবর্তী প্রশ্ন। দেখো কি বলেছে, লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান কত হয়ে থাকে? তাহলে ভারতীয় সংবিধানের দুটি কক্ষ রয়েছে, রাজ্যসভা লোকসভা, এর মধ্যে লোকসভায় কিন্তু বাৎসরিক অধিবেশন বসে। সেই অধিবেশনগুলোর মধ্যে একটি অধিবেশন হওয়ার পর পরবর্তী অধিবেশনের মধ্যে কিন্তু সময়সীমা নির্ধারণ হয়ে থাকে। সেই সময়সীমাটা ম্যাক্সিমাম কত হতে পারে দেখো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম হতে পারে হচ্ছে 6 মাস, অর্থাৎ 6 মাসের মধ্যে একটা অধিবেশন হওয়ার পর আরেকটা অধিবেশন 6 মাসের মধ্যে কিন্তু হতে হবে। প্রতি বছর লোকসভায় যে অধিবেশন হয়ে থাকে সেটা কিন্তু 3টি অধিবেশন অনুষ্ঠিত হয়ে থাকে। এই 3টি অধিবেশনের নাম কি দেখো, এবং কোন সময়কালে হয়ে থাকে সেটা কিন্তু আমরা জেনে নেব। প্রথম যে অধিবেশন সেটার নাম হচ্ছে বাজেট অধিবেশন, এটা মোটামুটি ফেব্রুয়ারি থেকে মে মাস নাগাদ হয়ে থাকে। এটা কিন্তু সব থেকে দীর্ঘ সময় ধরে হয়, তাই এটা কিন্তু দীর্ঘতম অধিবেশন 3টির মধ্যে। তারপরে দেখো বাদল অধিবেশন জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। তার পরবর্তী দেখো শীতকালীন অধিবেশন, এটা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হয়ে থাকে এবং এটা স্বল্প সময় ধরে হয়, তাই এটা ক্ষুদ্রতম অধিবেশন। বুঝতে পারলে বন্ধুরা? আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো একটা, 10 ডিগ্রি চ্যানেলের অবস্থান কোথায়? হ্যাঁ, সীমান্ত বরাবর এই জিনিসগুলো কিন্তু অবস্থিত হয়ে থাকে। তার মধ্যে দেখো 10 ডিগ্রি চ্যানেলের অবস্থান হচ্ছে আন্দামান নিকোবরের আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে, তাই না, ভারতের একেবারে দক্ষিণ দিকে, সেখানে কিন্তু ছোট আন্দামান এবং কার নিকোবর এই দুইয়ের মাঝে কিন্তু এই 10 ডিগ্রি চ্যানেলের কিন্তু অবস্থান লক্ষ্য করা যায়। এবার দেখো এই যে নিকোবর ও ইন্দোনেশিয়া, এই দুটি জায়গার মধ্যে সীমান্ত বরাবর যে চ্যানেল রয়েছে সেটা কিন্তু 6 ডিগ্রি চ্যানেল। পরীক্ষা ঘুরে ফিরে 6 ডিগ্রি চ্যানেলও আসতে পারে। বা দেখো যে ছোট আন্দামান আর কারা নিকোবরের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল আমরা তো জেনেই নিলাম। তবে দেখো মিনিকয় ও লাক্ষাদ্বীপের মধ্যে কি রয়েছে, 9 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। তারপর মালদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। পরপরে দেখো ভারত ও শ্রীলঙ্কা, মান্নার উপসাগর এবং পক প্রণালী কিন্তু রয়েছে এই দুইয়ের মাঝে। তারপর আন্দামান ও কোকো দ্বীপপুঞ্জে রয়েছে কোকো চ্যানেল। হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটি মনে রাখতে হবে, এক্সাম ভিউ অফ পয়েন্টস থেকে কিন্তু যে কোনোটা ইম্পর্টেন্ট পরীক্ষায়।
আচ্ছা, এরপর চলে যাব পরবর্তী প্রশ্ন। দেখো কি রয়েছে, জাপানের মুদ্রার নাম কি? যে মুদ্রা, বিভিন্ন দেশের আন্তর্জাতিক যে দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন মুদ্রা ব্যবহার করে থাকে, ঠিক আছে? সেই মুদ্রাগুলো রিলেটেড পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। দেখো জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম কিন্তু ইয়েন, ঠিক আছে? জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। এবার দেখো আরও কিছু দেশ এবং তাদের মুদ্রা পড়ব। তো এখানে কি রয়েছে দেখো, আলজেরিয়ার মুদ্রার নাম কি? দিনার। আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। মেক্সিকোর মুদ্রার নাম হচ্ছে মেক্সিকান পেসো। চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। রাশিয়ার হচ্ছে রুবল। ব্রাজিলের হচ্ছে রিয়েল। হ্যাঁ, আর হচ্ছে ফিলিপিন্সের হচ্ছে পেসো। প্রত্যেকটা নাম মনে রাখবে এবং এই রিলেটেড আরও মুদ্রা রয়েছে, বাকি দেশগুলোর মুদ্রাগুলো জেনে রাখবে। তাহলে যে কোনো পরীক্ষা প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু উত্তর করতে পারবো। আচ্ছা দেখো, সিঙ্গাপুরের মুদ্রার নাম কি রয়েছে? সিঙ্গাপুরের মুদ্রার নাম রয়েছে সিঙ্গাপুর ডলার। ইরানের মুদ্রা হচ্ছে রিয়াল। ভুটানের হচ্ছে নুলট্রাম। ডেনমার্কের রয়েছে ড্যানিশ ক্রোনে। জার্মানির রয়েছে ডিউটসোচে মার্ক। ভারতের হচ্ছে রুপি। জাপানের ইয়েন আমরা পড়লাম। সুইডেনের হচ্ছে ক্রোনা। ভ্যাটিকান সিটির রয়েছে লিরা। অস্ট্রিয়ার রয়েছে হচ্ছে সিলিং, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিন্তু, প্রত্যেকটি ইম্পর্টেন্ট। আচ্ছা, চলে যাব পরবর্তী প্রশ্ন। দেখো তুগলকাবাদ দুর্গ, তুগলকাবাদ দুর্গটি নির্মাণ করেছেন কে? দেখো কোন শাসক কিন্তু এই তুগলকাবাদ দুর্গটি নির্মাণ করেছে? এটা কিন্তু নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন তুগলক। তুগলক বংশের শাসক গিয়াসউদ্দিন তুগলক, তিনি কিন্তু তুগলকাবাদ দুর্গটা কিন্তু নির্মাণ করেছেন। এবার দেখো আরও কিছু ইম্পর্টেন্ট রিলেটেড কি রয়েছে দেখো, কেতাবুল ইসলাম মসজিদ। কেতাবুল ইসলাম মসজিদ দিল্লিতে রয়েছে, এটাকে নির্মাণ করেছে দেখো কুতুবউদ্দিন আইবক, দিল্লির শাসক। তবে দেখো আড়াই দিন কা ঝোপড়া আজমিরে রয়েছে, নির্মাণ করেছে কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনার, উল্লেখযোগ্য মিনার ভারতবর্ষের মধ্যে, এটা কিন্তু যৌথভাবে নির্মিত হয়েছে, কুতুবউদ্দিন আইবক করেছে এবং ইলতুৎমিশ কুতুবউদ্দিনের জামাতা তিনিও কিন্তু নির্মাণ কার্য করেছেন। তবে দেখো হজরত গুম্বজ, এটা দিল্লিতে রয়েছে, নির্মাণ করেছেন আলাউদ্দিন খলজি। আলাই দরওয়াজা দিল্লিতে রয়েছে, আলাউদ্দিন খলজি নির্মাণ করেছে। জামাতখানা মসজিদ দিল্লিতে রয়েছে, এটাও আলাউদ্দিন খলজি নির্মাণ করেছে। তবে দেখো গিয়াসউদ্দিন তুগলকের সমাধি দিল্লিতে রয়েছে, মোহাম্মদ বিন তুগলক কিন্তু এটি নির্মাণ করেছে। তবে দেখো মটকি মসজিদ দিল্লিতে রয়েছে, সিকান্দার লোদির প্রধানমন্ত্রী তিনি কিন্তু নির্মাণ করেছে এই মটকি মসজিদ। কোথায় রয়েছে দেখো, দিল্লিতে রয়েছে। তবে দেখো তুগলকাবাদ দুর্গ আমরা তো একটু আগে পড়ে নিলাম, দিল্লিতে রয়েছে, এটা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক কিন্তু নির্মাণ করেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলন, ঐতিহাসিক আন্দোলন, ফরাজি আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? দেখো অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে হাজি শরীয়তুল্লাহ, তিনি কিন্তু ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। অবশ্যই আমরা অপশন দেখে উত্তর করব, কোনটা সঠিক উত্তর সেটা বেছে নেব। দেখো আলীগড় আন্দোলন, এবার দেখো আলীগড় আন্দোলন আরেকটি ঐতিহাসিক ইম্পর্টেন্ট আন্দোলন, এই আন্দোলনের কিন্তু নেতৃত্ব দিয়েছে স্যার সৈয়দ আহমেদ খান। তারপরে দেখো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, কর্কট ক্রান্তি রেখা বয়ে গিয়েছে ভারতবর্ষের কোন রাজ্যের মধ্য দিয়ে? অপশন করে অপশন দেখে কিন্তু আমাদেরকে উত্তর করতে হবে। দেখো কি রয়েছে অপশনগুলো, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব না উত্তরপ্রদেশ, কোন রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মধ্যপ্রদেশ। এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে কিন্তু আমরা একটা রাজ্য না, ভারতবর্ষের কোন কোন রাজ্য, সবগুলো রাজ্য যদি জেনে নিই কর্কট ক্রান্তি রেখা, তাহলে আমাকে যদি অপশন ভিত্তিক প্রশ্ন দেয় যে কোনো প্রশ্ন কিন্তু উত্তর করতে পারবো। দেখো কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ দিয়ে বিস্তৃত এই কর্কট ক্রান্তি রেখা ভারতের কিন্তু 8টি রাজ্য, কটি রাজ্য? 8টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে গিয়েছে। এই 8টি রাজ্যগুলো কি কি একদম মুখস্থ করে আমরা মনে রাখবো। দেখো কি রয়েছে, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্নটা দেখো কিভাবে আসে। মনে করলে এইখান থেকে যে কোনো একটা উত্তর রাজ্য নিয়ে নিল যেটা আছে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত গিয়েছে এবং এ রিলেটেড নেই আশেপাশের আরও কয়েকটি রাজ্য কিন্তু অপশন ভিত্তিক দিয়ে দিল। আমরা যদি 8টা রাজ্য জেনে রাখি তাহলে কি প্রশ্ন আসলেই আমরা উত্তর করতে পারবো, যদি না জানি তাহলে কিন্তু উত্তর করতে পারবো না। তাই অবশ্যই কিন্তু জেনে রাখতে হবে। আর এই ধরনের টপিকগুলোই কিন্তু আমরা খুঁটিয়ে খুঁটিয়ে, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসে এক্সাম ভিউ অফ পয়েন্টস থেকে, সেগুলোই কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোতে স্পেসিফিকভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাসগুলো কিন্তু দিয়ে থাকি এই চ্যানেলে। তো তোমরা যারা এই চ্যানেলে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম হ্রদ। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বৈকাল হ্রদ, পৃথিবীর দীর্ঘতম হ্রদ। আচ্ছা, এই রিলেটেড দেখো ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? চিল্কা হ্রদ, পরীক্ষায় প্রশ্ন এসেছে। তবে দেখো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? উলার হ্রদ, কাশ্মীরে রয়েছে। তারপরে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে রাজস্থানের সম্বর হ্রদ। তারপরে ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ কোথায় রয়েছে? দেখো লাডাখের প্যাংগং হ্রদ, প্রত্যেকটি মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়ে থাকে? কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়ে থাকে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মাদাম কামা।
মাদাম কামাকে কিন্তু ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। দেখো ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। তবে দেখো বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে বাংলা রেনেসাঁসের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সাদা মেঘের দেশ বলা হয়ে থাকে কোন দেশকে? সাদা মেঘের দেশ কিন্তু বলা হয়ে থাকে, অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ডকে কিন্তু বলা হয়ে থাকে। এছাড়া দেখো শ্বেত হস্তির দেশ বলা হয়ে থাকে কিন্তু থাইল্যান্ডকে। পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, সাহেব বিবি গোলাম গ্রন্থটি কে লিখেছেন? এটা কিন্তু লিখেছেন সাহিত্যিক বিমল মিত্র। বিমল মিত্র কিন্তু সাহেব বিবি গোলাম কিন্তু লিখেছেন। তার পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে কোন জায়গায়? দেখো অপশনগুলো পড়ে উত্তর করবো অবশ্যই। নীলগিরিতে, সুন্দরবনে, পেরিয়ারে না কাজিরাঙ্গাতে? সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবনে। ভারতের মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কিন্তু রয়েছে এই সুন্দরবনে। এবার কি পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট দেখো, ভিতরকণিকা কোথায় রয়েছে? ভিতরকণিকা রয়েছে কিন্তু উড়িষ্যাতে। পুলিকট কোথায় রয়েছে? দেখো তামিলনাড়ুতে। ভেম্বানাথ রয়েছে কেরালাতে। তারপরে কচ্ছের রণ কোথায় অবস্থিত? দেখো গুজরাটে। দেবগড় বিজয় রয়েছে মহারাষ্ট্রে। প্রত্যেকটি নাম মনে রাখতে হবে। পরবর্তী ইম্পর্টেন্ট ইতিহাস থেকে একটি কোশ্চেন দেখো, ফরিদ খাঁ কার উপনাম? ফরিদ খাঁ কার উপনাম? দেখো অপশনগুলোর মধ্যে মোহাম্মদ বিন তুগলক, শের শাহ, নানা সাহেব না চেঙ্গিস খান? সঠিক উত্তর কিন্তু শের শাহ। শের শাহের উপনামই হচ্ছে ফরিদ খাঁ। আচ্ছা, এই রিলেটেড আরও কিছু উল্লেখযোগ্য নাম দেখো, বিশ্বম্ভর মিশ্র কার উপনাম? চৈতন্যদেবের। গৌতম বুদ্ধ, এশিয়ার আলো বলা হয়ে থাকে গৌতম বুদ্ধকে। রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, তাতিয়া টোপি। তাতিয়া টোপির আসল নাম হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত। জুনা খা, মোহাম্মদ বিন তুগলকের নাম কিন্তু জুনা খা। তবে দেখো ফরিদ খাঁ শের শাহের নাম আমরা এটা পড়ে নিলাম প্রশ্নে। তবে শিবাজি, পার্বত্য মুশিক বলা হয়ে থাকে শিবাজিকে। মীর নিসার আলী, তিতুমিরের আসল নাম হচ্ছে কি? মীর নিসার আলী। গোবিন্দ ধুনুপ বলা হয়ে থাকে নানা সাহেবকে। নানা সাহেবকে কি বলা হয়? গোবিন্দ ধুনুপ। তবে দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু বলে বলা হয়ে থাকে। সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব। রাসবিহারী বসুকে পিএন ঠাকুর বলা হয়ে থাকে। তবে দেখো মাদাম ভিকাজি রুস্তমজি কামা ভারতীয় বিপ্লববাদের জননী। ইম্পর্টেন্ট কিন্তু তথ্যটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, উদ্ভিদের পুষ্টিতে যে উপাদানটি কম প্রয়োজন সেটি কি? দেখো নিম্নোক্ত কোন উপাদানটি উদ্ভিদের যে পুষ্টি সেখানে কম পরিমাণে প্রয়োজন? দেখো অপশন ভিত্তিক প্রশ্ন, অবশ্যই অপশনগুলো দেখে উত্তর করব। সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে কি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কিন্তু কম পরিমাণে প্রয়োজন উদ্ভিদের পুষ্টিতে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন স্থানে উদ্ভিদের ইনসিটু সংরক্ষণ করা হয় না? নেগেটিভ কোশ্চেন কিন্তু, বুঝে উত্তর করতে হবে। ইনসিটু সংরক্ষণ করা হয় না নিম্নলিখিত কোন স্থানে? দেখো অপশনগুলো কি রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভ, বোটানিক্যাল গার্ডেন রয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি না ন্যাশনাল পার্ক? সঠিক উত্তর কিন্তু বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনে কিন্তু ইনসিটু সংরক্ষণ কিন্তু করা হয় না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, কোন সাংবিধানিক সংশোধন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলোকে মৌলিক অধিকারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ করে তুলেছে? কোন সাংবিধানিক সংশোধন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ করে তুলেছে? কোন সংবিধান সংশোধন? সঠিক উত্তর হলো 42তম সংবিধান সংশোধন, যেখানে কিন্তু কি করেছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলোকে মৌলিক অধিকারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ করে তুলেছে। এবার দেখো, এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি রয়েছে, যার অধীনে কত বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে 14 বছর। 14 বছর বয়সী প্রতিটি শিশুকে কী করতে হবে? শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। তবে দেখো, ভারতীয় সংবিধানের পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে উল্লেখ রয়েছে কত নং ধারায়? 36 নং ধারায় কিন্তু উল্লেখ রয়েছে। তারপর দেখো, নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কত নং ধারায় বলা হয়েছে? 37 নং ধারায় কিন্তু এটি বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী দেখো কি রয়েছে, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত দেখা যায় কোথায়? এখানে কিন্তু অপশন দিয়ে উত্তর থাকবে, এখানে অপশনটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে দমন এবং দিউতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত, মানে পুরুষ মহিলার যে রেশিও, সেই অনুপাত কিন্তু সর্বনিম্ন রয়েছে এই দমন দিউতে। তবে দেখো, সর্বাধিক লিঙ্গ অনুপাত সম্পন্ন জেলা কোথায় রয়েছে? মাহে কিন্তু রয়েছে সর্বাধিক লিঙ্গানুপাত সম্পন্ন জেলা। তারপরে রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বাধিক কোথায় দেখতে পাওয়া যায়? কেরালা রাজ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তারপরে ভারতের সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট রয়েছে, দাদরা নগর হাভেলিতে জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে মাত্রা অতিরিক্ত।
পরবর্তী প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন একটি, সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলেছে? কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে অভিহিত করেছেন সরোজিনী নাইডু? দেখো সঠিক উত্তর কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহকে তিনি কিন্তু বলেছেন হিন্দু মুসলিম ঐক্যের দূত। কেননা ভারতবর্ষে যে হিন্দু মুসলিম যে বিশৃঙ্খলা বা বিভেদ তার সৃষ্টি রক্ষার জন্য কিন্তু তিনি কিন্তু এই উক্তি করেছিলেন তৎকালীন সময়ে। এবার এই যে দেখো সরোজিনী নাইডু, এই সরোজিনী নাইডু তিনি কিন্তু ভারতের কোকিলা বা ভারতের নাইটিঙ্গেল কিন্তু হিসাবে কিন্তু পরিচিত, এবং তিনি কিন্তু একজন স্বাধীনতার সংগ্রামীও ছিলেন। তাকে ভারতের নাইটিঙ্গেল বা ভারতের কোকিলা বলা হয়, কোনো কোনো পরীক্ষায় প্রশ্ন চলে আসে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর সংগ্রহ করা হয়? তাহলে সুলতানি আমলে কর ব্যবস্থা ছিল, কৃষকদের কাছ থেকে কর নেওয়া হতো, সেরকম ব্রাহ্মণদের কাছ থেকেও কর নেওয়া হতো, সেটা হচ্ছে জিজিয়া কর। তাহলে এটা কোন সুলতানের আমলে এই কর ব্যবস্থা চালু ছিল? দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফিরোজ তুগলক। তুগলক বংশের শাসক ফিরোজ তুগলক, তার সময় কিন্তু ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর কিন্তু সংগ্রহ করা হয়েছিল। আচ্ছা, এবার কি পয়েন্টস দেখো কি রয়েছে। এই যে ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলকের বিশেষ করে ফিরোজ শাহ তিনি কিন্তু একটা দুর্গ নির্মাণ করেছে, ফিরোজ শাহ কোটলা। হ্যাঁ, কোটলা দুর্গ 1354 সালে সুলতান ফিরোজ শাহ তুগলক কিন্তু তৈরি করেছে। এই ফিরোজ শাহর নামে কিন্তু একটি স্টেডিয়ামও রয়েছে দিল্লিতে, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। ঠিক আছে, সেখানে কিন্তু দুর্গটা অবস্থিত ছিল। তবে দেখো এটি পুরনো দিল্লি ও নতুন দিল্লির মধ্যে যমুনা নদীর তীরে কিন্তু নির্মিত করা হয়েছিল ফিরোজ শাহ কোটলা। তবে দেখো ফিরোজ শাহ তুগলক ছিলেন তুগলক রাজবংশের দিল্লি সুলতানদের মধ্যে একজন শাসক। তিনি মোহাম্মদ বিন তুগলকের উত্তরসূরি ছিলেন। 1351 থেকে 1388 সাল পর্যন্ত কিন্তু তিনি শাসন করেছিলেন ভারতবর্ষ, বিশেষ করে দিল্লি রাজবংশ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, কলিরু হ্রদ জলাভূমিটি কোথায় অবস্থিত? দেখো কলিরু হ্রদ জলাভূমিটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা না মধ্যপ্রদেশ? সঠিক উত্তর কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি জলাভূমি, সেটা হচ্ছে কলিরু হ্রদ। ঠিক আছে, এবার আরও কিছু উল্লেখযোগ্য ভারতের জলাভূমি সেগুলো আমরা জেনে নেব। দেখো পং ড্যাম হ্রদ রয়েছে কোন রাজ্যে? দেখো হিমাচল প্রদেশ রাজ্যে। উলার হ্রদ রয়েছে জম্মু কাশ্মীরে। লুনার হ্রদ রয়েছে দেখো মহারাষ্ট্রে। লোকটাক হ্রদ কোথায় রয়েছে? দেখো মণিপুরে, পরীক্ষায় আসে প্রশ্নটি। ভিতরকণিকা কোথায় রয়েছে? উড়িষ্যাতে। চিল্কা হ্রদ রয়েছে উড়িষ্যাতে। রুদ্রসাগর হ্রদ দেখো কোথায় রয়েছে? রুদ্রসাগর হ্রদ এটা কিন্তু ত্রিপুরাতে রয়েছে। এবং পূর্ব কলকাতার জলাভূমি কোথায় রয়েছে? দেখো পশ্চিমবঙ্গে। আরেকটি রয়েছে, সেটা হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং কি পয়েন্টস নিয়ে আলোচনা। তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে খুব তাড়াতাড়ি। আর আজকের এই ক্লাসের যদি পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু টেলিগ্রামে গিয়ে কিন্তু জয়েন করে নিবে। এবং এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অতি অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে। তো এই ছিল আজকের ক্লাস, এখানে আমি শেষ করলাম।